আচ্ছা এত কিছু পরে তুই মেয়েটার সাথে থাকবি? আমি থাকতে পারবো না ওকে ছাড়া। এরকম প্রায় আমাকে ছেড়ে যায়, কিন্তু আবার তো ফিরে আসে। তো ও যখন আমার সাথে সুন্দর করে কথা বলে, আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই থাক তোর সুখ পাখিরে নিয়ে, আমরা কি তোর ভালো চাই না, আমরা কি তোর শত্রু? সারা পৃথিবী যদি ওর বিপক্ষে কথা বলে না, আমি তারপরে তোর পক্ষেই কথা বলবো। ওর নামটা না দোস্ত আমার মাথার মধ্যে একদম ইনস্টল হয়ে গেছে। আজকে তারেকের বার্থডে, তোলে পার্টি থ্রো করছি। কুইট, তারেক তো আমাকে ইনভাইট করলো না। কারণ ও জানে তো তুই আসবি না, তোর পারমিশন ছাড়া তুই এক পাও নড়িস না। আমি আসবো। তোরকে ফোন দিয়ে জিজ্ঞেস কর তোকে পারমিশন দেয় কিনা। হ্যালো, এই তো না ইয়েতে ওই না তারকে বার্থডে পার্টিতে কোনো লাইন পাচ্ছিলাম না। আরে কি আসলে আমি ড্রিঙ্ক করছি 3 বছর হয়ে গেছে। না ড্রিঙ্ক করছি না। হ্যাঁ চলে বাসে। শুধু শুধু আমার ভালো গার্লফ্রেন্ড থাকে নি, আবার বেশি করে খাওয়া যাবে। মনে হয় না বেশি খাইতে পারবি তোর পেছনে দেখ। তারেকের আজকে বার্থডে পার্টি, তুমি তো ড্রিঙ্ক করো না, 3 বছর হয়ে গেছে ড্রিঙ্ক করো না, আর কি করো, কোনো সমস্যা নেই। গুড নাইট। আগে জীবন আর কোনোদিন যদি ফোন দিয়েছো তোমার সঙ্গে আমার ব্রেকআপ। বেবি শোনো, আসবো। ও রিয়া দেখো খুব চাপ যাচ্ছে নাকি? একটু বুঝছি ভাই, গার্লফ্রেন্ডের প্যারা ভাই। পুরুষ হিসেবে ভাই আপনার নাম তালিকা শীর্ষে থাকবে না। তুমি আমার অফিসের কলিগ, কিন্তু উপদেশটা না, কিন্তু তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। তুমি যে মজা নিলে এই বিষয়টা কিন্তু পছন্দ করলাম না একদম। সত্যি সত্যি একটু চাপ আর প্যারার মধ্যেই আছি। কি করে যে রাগটা ভাঙাবো কিছু বুঝতে পারছি না। আসি ভাই। আপনি কাল তো এখানে দাঁড়িয়েছিলেন, সমস্যা কি? ও এটা আমার গার্লফ্রেন্ডের বাসা, তো গার্লফ্রেন্ডের বাসা, আপনি বাসায় যাবেন? রাগ ভাঙানোর জন্য দাঁড়িয়েছি। আমার তো আপনাকে কিছু সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কোনো কুকর্মের প্ল্যান আপনি করছেন। এটা সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ডের বাসা। সব কথা থানায় গিয়ে শুনুন। আরে আগারে যা তো ছিলা, এখন না ওনাকে ছেড়ে দাও, চলো। ঠিক হয়েছে তোমার রাগ কমেছে? না কম, বাদ দাও না, প্লিজ মাফ করে দাও। কমতে হবে। আই সোয়ার জীবন আর কোনোদিন এরকম কিছু করবো না। আচ্ছা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিল? অনেকক্ষণ। শোনো, এখানে দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে থাকলে আমি আবার পুলিশ কল। হ্যাঁ বল। আরে সাকিব অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি রক্ত, তোর সাথে ছাড়া কারোর সাথে ম্যাচ করে না, তাড়াতাড়ি আসতে পারবি? আমি আসছি, তারা আসছি। হ্যাঁ তুই বলো। ও তো হাসপাতালে, সাথে তো অ্যাক্সিডেন্ট করেছে, ব্লাড লাগবে। মননের সাথে ওরা আবার ব্লাড ম্যাচ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝলাম না, তুমি রক্ত দিয়েছো, তুমি অনেক ভালো একটা কাজ করেছো, এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকালে কেন? এই কথাটা আমার অন্য মানুষের কাছ থেকে কেন শুনতে হলো? যেই মেয়ে তোমাকে একটা সময় পছন্দ করতো, যার সঙ্গে আমি তোমাকে মিশতেও না করেছিলাম, তুমি ওই মেয়েকে ব্লাড দিলে আমাকে না বলে। এই ব্যাপারটা কি তোমার রক্তের দাম নেই নাকি আমার মুখের কথার দাম নেই, কোনটা? আমি না জানি না আসলে। আকবর ফোন করলো, আমি কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে চলে গেলাম ব্লাড দিতে। আর তাছাড়া ওর তো ফ্যামিলিতে কেউ নাই, ওর মা ছাড়া। কিভাবে আমি না করবো বলতো? রাগ করো না। না কে আমি তোমার যে রাগ করবো? আমি বেটার তোমার সাথে নিয়ে থাকো। রেখা তোরে কোনো ছেলের পক্ষে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। আমি না তোর মতো হতে চাই না। তোর সংসার টিকিয়ে রাখার জন্য তুই অনেক চেষ্টা করেছিস, তুই কি পেরেছিস? ডিভোর্সটা ঠেকাতে পেরেছিস? ভুল করে একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আমি অবিশ্বাস করেই ভালোবাসি, বিন্দু মাত্র ছাড় দিতে চাই না আপু। আমি ভালোবাসবো, কিন্তু আমি অন্ধের মতো করে ভালোবাসবো না। আমি ওর সঙ্গে এরকমই করবো। আমি দেখবো ও কতদিন আমার এবার সহ্য করতে পারে, আর ও যদি সহ্য করে আমার সঙ্গে থাকে, তখন আমার সঙ্গে থাকতে পারবে। মনে এইভাবে অস্বাভাবিক সম্পর্কটা কন্টিনিউ করবে? ও কন্টিনিউ তো হচ্ছে, তোকে 3 বছর হয়ে গেছে। অন্য কেউ হলে তো আমি রিলেশনশিপটা রাখতাম না। মননের মতো একটা ভালো ছেলের সাথে এতটা এক্সপেরিমেন্ট করিস না। আচ্ছা ঠিক আছে, আমি এক্সপেরিমেন্ট কম করবো, আর আমি শিওর মনন আমাকে ছেড়ে কোনোদিন নাই যেন হয়। তুমি বেটার তোমার সাথে নিয়ে থাকো। তুই না একটা গাধা, তোর মতো এরকম বস্তা পচা প্রেমিক আমি জীবনে দেখিনি। ও তোর উপযুক্ত না, তুই কিন্তু যোগাযোগ করবি না।
দিন পর পর তোর এই দেবদাস মার্কা চেহারা দেখতে আমার একদম ভালো লাগে না। এর আগে কয় হাজারবার ব্রেকআপ হচ্ছে তুই তো জানিস। থাকতে পারবো না ওকে ছাড়া আমি জানি ও আমাকে সারাটা জীবন প্যারা দিবে, এটা আমি মেনে নিব। আমি টেনশন করতেছি অন্য একটা বিষয় নিয়ে। এখন কি করা যায় বলতো? আরে হাসপাতালে যে সিম ক্রিয়েট না করলেই হয়। আমি দেখি ওকে ফোন করে ম্যানেজ করতে পারি কিনা। তোদের এই কাহিনী না আমি আর নিতে পারতেছি না। মননের নাম্বারটা অফ পাচ্ছি, তুমি কোনো খবর জানো? আচ্ছা তোমাদের নাকি আবার ব্রেকআপ হয়েছে? আচ্ছা তুমি একটু দেখবে ও কোথায়। কেন করো? সবকিছুর একটা লিমিট আছে। লিসেন, আমি তোমার কাছে হেল্প চেয়েছি। এনিওয়ে আমার কাছে আমি নিজেই করতে পারবো। মনন কোথায় বলতে পারেন? ও অফিসে আসেনি? 3 দিন যাবত তুমি অফিসে আসে না। কোথায় আছে বলতে পারেন? কাঁদছিস কেন তুই? আপু মননকে না খুঁজে পাচ্ছি না। আপু তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। মনন তো আমাকে ছেড়ে যেতে পারে না, ওকে একটু খুঁজে বের করো প্লিজ। আপু আমাকে একটু হেল্প করো। তুই এত প্রেশার দিয়েছিস, কিন্তু ওর পালাতেই হতো। আপু আমি এখন বুঝতে পারছি আমার ভুল, আমি বুঝতে পারছি। একটা কাজ কর, ছাদে যা, ছাদে গিয়ে আকাশের দিকে তাকাবি। যা তাড়াতাড়ি যা। মন থেকে কেউ কোনো কিছু চাইলে উইশ করতে হয় না, কারণ সৃষ্টিকর্তার কাছে উইশটা মুখ্য না, কারণ তিনি সবার মনের ভাষা জানেন। আমি কখনো এরকম করবো না। তুমি আমাকে ভাবি অনেক ইনসিকিউর ফিল করছিলাম। আর আজকালকার ভালোবাসা তো ঠুনকো হয়ে গেছে। তাই তোমাকে বারবার আমি পরীক্ষার সামনে দাঁড় করাচ্ছিলাম। তোমার আপু ফোন করেছিল। হ্যালো মনুল, আমি তোর বড় বোন বলছিলাম। হ্যাঁ কেমন আছো? আমি তোমার সাথে ফ্রিতে কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি তোরকে অনেক ভালোবাসো, তোরিও তোমাকে অনেক ভালোবাসে। তোমাদের সম্পর্কে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে। তোরি যা করেছে সেটার জন্য তোরি দায়ী নয়। আমার আর তোমার দুলাভাইয়ের সম্পর্কটা দেখে অস্থিরতায় ভোগে, তাই হয়তো এমন করেছে। তুমি তো ওর সাথে কথা বলো। এভাবে বলে আমাকে লজ্জা দেবে না। এখনো ভরসা করার মতো পৃথিবীতে অনেক মানুষ আছে। আমি দেখছি রাখি। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আমিও তোমার পরীক্ষা নিয়েছি। তুমি যখন বারবার আমার পরীক্ষা নিয়েছো, যে মানুষটা আমাকে হারানোর ভয়ে এত পরীক্ষা নিচ্ছে, সে কি আমাকে ছেড়ে থাকতে পারবে? তাই তোমার কাছ থেকে দূরে থেকে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। ভালোবাসা মানুষের উপর চেঞ্জ হয়ে যাবার টেনশন এসব থাকবে, সেটা বিশ্বাসের ভরসা থাকাটা কিন্তু খুব দরকার। এখনো ভালোবাসার মানুষ আছে।